পিঙ্কি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছে ঘরের ভেতর থেকে না আওয়াজ আসছে, কেউ হাঁটার। বলে ওদের যে গেটটা আছে ওটা টিনের গেট, মানে কেউ যদি ওটা জোরেও ধাক্কা মারে বিশাল জোর আওয়াজ হবে। মানে পুজোতে ও বসে আছে আর বলছে মাংস খাবো। দরজার পাশ থেকে কেউ একজন ক্রস করলো, মানে দরজার সামনে দিয়ে। নমস্কার, আমি দীপ। নমস্কার, আমি মায়ূর। আর আপনারা দেখছেন স্কাই টক্স। স্কাই টক্সের একখানা নতুন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই, এবং আজকের ঘটনাটা আমি শেয়ার করতে চলেছি। তো শুরুতেই আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে এই যে ঘটনাটা যেটা অর্ঘদীপ আমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছে, ওটা অর্ঘদীপেরই স্কুলের লাইফের একটা ঘটনা, যেখানে ও নিজের ক্লাসমেট সম্পর্কে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবে। এবার এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, যে স্কুলে অর্ঘদীপ পড়তো ওই স্কুলেই আমিও পড়তাম, কিন্তু অর্ঘদীপ আমার চেয়ে সিনিয়র ছিল। এই কারণে আমি এই ঘটনাটা কিছুটা জানি, প্রপারলি জানি না। অর্ঘদীপ এর ব্যাপারে বেশি ভালো জানে। আজকে যাকে নিয়ে আমি ঘটনাটা বলবো তার নাম হলো গিয়ে রূপসা, এবং এইটা আমাদের স্কুল লাইফের সময় অনেকটা পপুলার ঘটনা। ও ক্লাস 9-এ ছিল ওই সময়, আর আমি ক্লাস 7-এ ছিলাম, কিন্তু এই ঘটনাটা ওর ক্লাসমেটের সাথে ঘটে, তাই আমার একটা হিউমার আমি শুনতে পেয়েছিলাম। আমাদের ক্লাসমেটে রূপসা বলে যে মেয়েটা ছিল, ক্লাস 8-এ যখন ও জয়েন করে আমাদের স্কুল, তখন থেকে ওর র্যাঙ্ক বাই র্যাঙ্ক আসতে থাকে, মানে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড। এইটা ছাড়া রূপসার কোনো মার্কস আসতো না, এবং ও যখন থার্ড হতো না তখন ওর মন ভেঙে যেত, মানে এতটা ভালো পড়াশোনায় ও ছিল। ভাবুন, যে মানুষটা এতটা টপ করে, সে অবভিয়াসলি ক্লাসে অনেক বেশি পপুলার হয়ে যাবে। ক্লাসের সবাই মোটামুটি রূপসাকে চিনতো, জানতো। রূপসার যখনই জন্মদিন বা কিছু হতো না, তখন রূপসার যে মা থাকতেন, উনি ক্লাসের যারা যারা রূপসার বন্ধু বান্ধব ছিল তাদেরকে ফোন করতো, এবং আমার কাছেও ফোন আসতো যে অর্ঘদীপ তুমি এসো, কিন্তু আমি যেতাম না। রূপসার যে মা ছিল এবং বাবা ছিল, ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো ছিল না। এবার একদিন কি হয়, রূপসা স্কুলে আসে, স্কুলে এসে খুব ভেঙে পড়ে। তখন ক্লাস 9 আমরা একদম ফাইনাল দেব, ওরকম সময় রূপসা খুব কান্নাকাটি করতো। স্কুলে আসতো না, খুব রেয়ার স্কুলে আসতো, সপ্তাহে হয়তো 2-3 বার আসতো। তো অ্যাটেন্ডেন্স মার্ক হতো না। যেহেতু ভালো স্টুডেন্ট ছিল, টিচাররা ওকে জিজ্ঞেস করতে শুরু করলো যে রূপসা তোমার কি হয়েছে, তুমি এত ভালো স্টুডেন্ট হয়ে স্কুলে যদি না আসো তাহলে তোমার তো প্রবলেম হবে। আর রূপসা দিন দিন ভেঙে পড়ে, ওর মার্কস অনেক বেশি ডাউন হতে থাকে। যেটা ও ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো, সেই মার্কস আর ওর আসতো না। ধীরে 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 ওর মার্কস ভালো আসা বন্ধই হয়ে গেল। ক্লাস 10-এ যখন রূপসা ওঠে, ও ফাইনালি দিল না। তার আগে থেকে ও স্কুল আসাই বন্ধ করে দিল। মানে হাফ ইয়ারলি হতো আমাদের, হাফ ইয়ারলির পরে যে ফাইনালটা হতো, ওই ফাইনালটা রূপসা কিন্তু দিতে পারলো না, ছেড়ে দিল স্কুল। পড়াশোনা ওর শেষ হয়ে যায়। ম্যাক্সিমাম ছেলে পিলে ভেবেছে কি যে রূপসা হয়তো স্কুল ছেড়ে দিয়েছে, অন্য স্কুল জয়েন করেছে, ভালো স্টুডেন্ট, ও তো সচরাচর এইভাবে পড়াশোনা ছেড়ে দিতে পারবে না। তখন কিন্তু রূপসার একখানা বান্ধবী ছিল, যার নাম ছিল পিঙ্কি। আমার এখনো এক্স্যাক্ট নামগুলো এই কারণে মনে আছে, কারণ কি ঘটনাটাও কিন্তু খুব ডেঞ্জারাস। তো পিঙ্কি যে ছিল, ও রূপসার কিন্তু খুব ভালো একটা বান্ধবী ছিল। নিজেকে আর ও থামাতে পারলো না, ডাইরেক্ট প্রিন্সিপাল রুমে গেল, গিয়ে বলল যে আপনি একটু বলুন না কি হয়েছে। ঠিক আছে, রূপসার মাকে ফোন করেছি আমি, ওর মা খুব কান্নাকাটি করছে এবং চুপচাপ থাকে, আর আমি যদি বলি আমি আপনাদের বাড়িতে যাবো, তো আমাকে পুরো ডাইরেক্ট মানা করে দেয় যে না, আসবে না তুমি এই বাড়িতে, তুমি যেখানে আছো থাকো, ভালো করে পড়াশোনা করো, হ্যাপি থাকো। মানে খারাপ কিছু না, বাট ওকে আসতে টোটালি মানা করে দেওয়া হয় রূপসার মায়ের তরফ থেকে। তো ও প্রিন্সিপালের কাছে একদম ডিটেলসে জানতে গেল যে কি হয়েছে, আপনি একটু জানান, রূপসা কেন আসছে না, হঠাৎ করে এরকম স্কুল ছেড়ে কেন দিল। প্রিন্সিপাল ম্যাম যে আছে আমাদের, উনি বলল দেখো আমি এই ব্যাপারে তোমাকে কিচ্ছু বলতে পারবো না, কারণ কি আমি নিজেও জানি না। আর সত্যি বলতে উনি জানতেন না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। তো যাই হোক, এই জিনিসটা শোনার পর পিঙ্কি তো একটু ভেঙে পড়ে। এবার যেহেতু রূপসার মাঝে সাঝে জন্মদিন হতো, যেমন আমি বললাম যে সবাইকে ডাকা হতো, নেমন্তন্ন করা হতো, তো একদিন পিঙ্কি প্ল্যান করলো দূর যা হবে হবে, চাই রূপসার মা আমাকে না ডাকুক বা আমি গেলে ওদের যদি প্রবলেমও হয় তো হবে, আমি একদিন রূপসার সাথে দেখা করবো, কারণ কি রূপসা ওর একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, খুবই ক্লোজ। তো পিঙ্কি চলে গেল বোট নিয়ে, শ্রীরামপুরে নামলো, শ্রীরামপুরে নেমে ওদের বাড়ির রাস্তাও চিনতো, চলে গেছে। বাড়িতে গেছে, বাড়িটা একদম পুরো অন্ধকার, টোটাল দোতলা বাড়ি, নিচে একটা ফ্লোর, ওপরে একটা ফ্লোর। নিচের ফ্লোরটায় নিচের দিকে একটা রুমে শুধু লাইট জ্বলছে, ওপরের ফ্লোরটা পুরো অন্ধকার। যেটা ওরা যখন যেত বলে নাকি ওপরের রুমেও সব কটাতে মোটামুটি লাইট জ্বলতো, মানে জমজমাট একখানা ব্যাপার থাকতো। কিন্তু সেই জমজমাট ব্যাপারটা কিন্তু এবারে আরো দেখেনি। ও যখন এই ব্যাপারটা দেখে যে পুরো বাড়িটা এরকম ভাবে বন্ধ পড়ে রয়েছে, ও তখন গিয়ে দরজায় এরকম নক করে, কেউ আছেন বাড়িতে? তো পিঙ্কি যখন নক করতে থাকে, কোনো রকম ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। না আসার কারণে পিঙ্কি তখন দেখলো যে গেটে ওদের
লক লাগানো। যখন দেখলো গেটে তালা মারা কিন্তু নিচের একটা রুমে কিন্তু লাইট জ্বলছে, তো এইটা দেখে পিঙ্কি একটু অবাক তো হবেই, ঠিক আছে, স্বাভাবিক কথা। টোটাল বাড়ি অন্ধকার, একখানা রুমে লাইট জ্বলছে, তো যে কোনো মানুষ ভেতরে যদি লাইট জ্বলে তো বাইরে থেকে তালা মারা তো উচিত না। এবারে পিঙ্কি ভাবলো যে অনেক সময় হয় কি, মানে চোর ডাকাতের ভয়তে অনেকে কি করে ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে যায় বাইরে থেকে তালা মেরে, এটা তো আমরা করে থাকি। তো পিঙ্কিও এই জিনিসটা ভেবে ও ওয়েট করলো। এবার পিঙ্কি নিজের বাড়িতে আবার এটা বলে গেছিল যে আমি রূপসার বাড়িতে যাচ্ছি, আর ও প্রায় নাইট স্টে করতো রূপসার বাড়িতে। হ্যাঁ, এবার এই নাইট স্টে করার জন্য ও অনেকবার পারমিশন নিয়ে গেছে, আর ওর মা ছেড়েও দিয়েছে, যেহেতু রূপসা অনেক ভালো পড়াশোনার খুব ট্রাস্টেড একখানা মেয়ে। তো যে ক্ষেত্রে পিঙ্কি চলে যায়। তো যাই হোক, পিঙ্কি একটু ওয়েট করে আছে, কিন্তু রূপসা কিন্তু ফিরছে না। পিঙ্কি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছে ঘরের ভেতর থেকে না আওয়াজ আসছে, কেউ হাঁটার, মানে কেউ যদি চলে বেড়ায় ঘরের মধ্যে ওরকম একটা আওয়াজ কিন্তু পিঙ্কির কানে আসছে। পিঙ্কি ভাবলো কি, তার মানে ঘরে কেউ আছে, মানে আমার কথার তালে কোনো সাড়া কেন দিচ্ছে না, সে যেই থাকুক না কেন। একদম। আর ওদের যে গেটটা বলে, পিঙ্কি বলছে, পিঙ্কি এই টোটাল ঘটনাটা শেয়ার করেছে, বলে ওদের যে গেটটা আছে ওটা টিনের গেট, মানে কেউ যদি ওটা জোরেও ধাক্কা মারে বিশাল জোর আওয়াজ হবে, ঘর অব্দি আরামসে পৌঁছে যাবে। তো আবার সে পিঙ্কি জোরজার নক করতে থাকলো, খোলো কেউ খোলো, আমি পিঙ্কি। এই জিনিসটা হওয়ার পর ভেতর থেকে ওই আওয়াজটা না, পায়ের আওয়াজটা না, মানে যেন দৌড়ে পরিণত হলো, মানে কেউ যেন দৌড়াচ্ছে এবারে। তো যখন দৌড়ানোর আওয়াজটা পিঙ্কি শুনতে পায়, পিঙ্কি তখন ব্যাপারটা বলে যে হয়তো এই দিকেই আসছে, কিন্তু আওয়াজটা কিন্তু ওপরের ঘরের দিকে চলে গেল, মানে ওই যে দোতলা বাড়ি ওপরের যে ফ্লোরটা আছে ওই ফ্লোরে যেন আওয়াজটা চলে গেল, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে হ্যাঁ ছাদে ওপরের দিকে চলে গেছে, আর খুব স্পিডে, কেউ যেন যদি কেউ খুব স্পিডে যদি দৌড়ায়। একদম। তো এইটা হওয়ার পর পিঙ্কি ভাবছে কি রকম আজব কাণ্ড। এবারে পিঙ্কি দেখলো যে না, আর ওকে এখানে থাকা যাবে না, কারণ কি তখন অলরেডি রাত্রির 10টা বেজে গেছে। এবার রাত্রির 10টা বাজলে একখানা মেয়ে, সে ওখানে একা একা দাঁড়িয়ে আছে ওই অন্ধকারের মধ্যে, ঠিক আছে, ঘর থেকে কোনো সারা শব্দ নেই। ও তখন ভাবলো যে না, আমি বাড়ি ফিরে যাই, বেকার আর রাত করে লাভ হবে না, আমি বাড়ি চলে যাই বলে ফটাফট নিজের বাড়ি পৌঁছে যায়। পিঙ্কি নিজের বাড়ি খুব সেফলি ভাবে, কোনো প্রবলেম ছিল না, কিচ্ছু ছিল না, ও বাড়ি পৌঁছে যায়। মা ওকে বলেছিল একটা টাইম লিমিট ছিল, তাই ও বাড়ি ফিরেছে। হ্যাঁ, বাড়ি ফিরে যায়। তো বাড়ি ফিরে ওর মা ওকে জিজ্ঞেস করে, মানে পিঙ্কির মা পিঙ্কিকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুই গেলি না, তুই বললি যে নাইট স্টে করবি, পড়াশোনা করবি, কি হলো, পড়াশোনা ভারে চলে গেল, আর যে কি তোকে রূপসা অনেক বেশি পড়ান পড়িয়েছে যেটার জন্য তুই বাড়ি পালিয়ে এলি? তখন পিঙ্কি বলে যে না মা, আমি ওদের বাড়িতে গেলাম, বাড়ির দরজাটা পুরো বন্ধ ছিল, কিন্তু ঘরে একটা রুমে লাইট জ্বলছিল আর পায়ের আওয়াজ হচ্ছিল। আমি যখন ওকে ডাকলাম কোনো সারা শব্দ ছিল না, কিন্তু যখন আমি ওকে জোরে জোরে ডাকা শুরু করলাম তখন ওই আওয়াজটা না যেন মনে হলো কেউ দৌড়াতে দৌড়াতে, আর খুব স্পিডে দৌড়াতে দৌড়াতে কেউ ছাদের দিকে দৌড়ালো। তো এই জিনিসটার পরে আমি আর ওখানে দাঁড়াইনি, এমনিতেও অনেক রাত হয়ে গেছিল, আমি চলে এসেছি। তখন পিঙ্কির মা অনেকটা ক্যাজুয়ালি নেয়, যেটা সাধারণত যে কোনো মাই নেবে। তো তখন পিঙ্কির মা বলে ওদের বাড়িতে আর যাবি না, ঠিক আছে, হয়তো ওরা তোকে পছন্দ করছে না, তাই হয়তো তোর জন্য দরজাটা খোলেনি, তো কেন এরকম লোকের বাড়ি যাবি যে তোকে মানে এতটা ইনসাল্ট হয়। মানে পিঙ্কির মায়ের একটু ইনসাল্টেড লেগেছে। তো এই জিনিসটা পিঙ্কি এসে ওর মাকে বলে, ওর মা বলে আর কিন্তু তুই ওদের বাড়িতে যাবি না, তুই যদি এরপরে যাস তোর ঠ্যাং কোড়া করে দেবো। স্বাভাবিক কথাটা মা যেটা নিজের সন্তানের সাথে শেয়ার করে। তারপরে পিঙ্কি পরের দিন সকালবেলা একটু খারাপই লেগেছিল ওরও, পরের দিন সকালবেলা ও খুব তাড়াতাড়ি করে রূপসার মাকে ফোন করে। এবার রূপসার মা 2-3বার রিং হওয়ার পরে কিন্তু ফোনটা রিসিভ করে না, কিন্তু যখন 4 নম্বর বার ও যখন রিং করে তখন ওর মায়ের ফোনটা রিসিভ হয়। রূপসার মা ফোনটা ধরে বলছে যে হ্যাঁ কি ব্যাপার পিঙ্কি বলো কি হয়েছে। আমি বলে আন্টি আমি আপনার বাড়িতে গেলাম, এতবার নক করলাম, আপনি দরজা কিন্তু খুললেন না, আর কেন খুললেন না, আমি কি পাপ করেছি? তখন রূপসার মা একটু অবাক হয়ে যায় যে কি বলছো, তুমি আমার বাড়িতে এসেছিলে আর দরজা নক করেছো, তুমি জানো না আমি বাড়িতে নেই এখন, আমি ওই বাড়িটা ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি, হ্যাঁ রূপসাকে নিয়ে। বাবা তাহলে বাড়িটাতে কে ছিল? হ্যাঁ এটাই হচ্ছে প্রশ্ন। এই জিনিসটা আমি জানিয়ে রাখি, রূপসার যে বাবা আছে, আমি মনে আছে স্টার্টিং এর দিকে বললাম যে ক্লাস 9-এ রূপসা খুব কান্নাকাটি করতে করতে স্কুলে আসতো। হ্যাঁ, তো সেটা কি ওর বাবার জন্য? হ্যাঁ বলছি, সবটাই বলছি, খুব কান্নাকাটি করতে করতে স্কুলে আসতো, পড়াশোনা ধীরে ধীরে ওর খারাপ হতে শুরু করলো, প্রবলেম ফেস করলো ধীরে ধীরে, তারপরে পড়াশোনাই ছেড়ে দিল, ক্লাস 10-এ পুরো আসাই বন্ধ করে দিল। এটা আমি মনে আছে স্টার্টিং এর দিকে বলেছিলাম। এটা কেন বলেছিলাম, কারণ কি রূপসার বাবা ক্লাস 9-এ মারা গেছিল, ঠিক আছে, এবং তার আগে যে ঘটনাটা, রূপসার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটা খারাপ কেন সেটাও বলে দিচ্ছি, ওর বাবারই জন্য। কেন কি ওর বাবা কি করতো, ড্রাঙ্ক থাকতো, অলওয়েজ ড্রিঙ্ক করতো, ড্রিঙ্ক করে ওর মানে রূপসার যে মা ওনার উপরে অত্যাচার করতো, এবং রূপসার ওপরেও অত্যাচারটা চলতো। আর এই জিনিসটা ওদের বাড়িতে প্রায় হতো, একদমই। ওর বাবাটা মানে
অনেকটা বাজে লেভেলের এখানে মানুষ ছিল, আপনারা শুনে যা বুঝছেন, ঠিক আছে। ওর বাবা মারা যায়, তো সেই ক্ষেত্রে রূপসা একটু কান্নাকাটি করতো ওই সময়টা। তো এই জিনিসটা পিঙ্কি ছোটবেলা থেকেই ও একটা ট্রমা দিয়ে গেছে। আর এই জিনিসটা পিঙ্কি জানতো, স্টার্টিং থেকেই জানতো, কিন্তু এবারে ও পরের ব্যাপারগুলো জানতো না। কিন্তু তাও নিজের বন্ধুকে সাপোর্ট করতো, তাই ওর বাড়িতে গিয়েও পড়াশোনা করতো, তাই তোর সাথে দেখা করতে যেত একদম। তো এবার একদিন কি হলো, এই জিনিসটা চলতে থাকলো। এবার পিঙ্কি ওর মাকে ফোন করে জিজ্ঞেস করে, ওর মা যেটা বলে আর কি, যে না আমি ওই বাড়িতে তো থাকি না, আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি। তো এবারে প্রথমে একটা ডাউট যে তাহলে বাড়িতে গেছিল, তখন ও বলে ফেলে পিঙ্কি যে আমি যখন আপনাদের বাড়িতে গেলাম, ভেতর দিয়ে পায়ের আওয়াজ হচ্ছে, কেউ একটা দৌড়ে যেন ছাদের দিকে চলে গেল। তাহলে এটা কি, আপনি আমাকে মিথ্যে কথা বলছেন কেন? হ্যাঁ, এটা ঠিক যে আমি বাইরে থেকে তালা লাগানো দেখেছি অবশ্যই, কিন্তু ঘরে তাহলে লাইট কেন জ্বলছে? ঠিক আছে, তখন ওর মা আর চাপতে পারে না। ও জানে যে যদি পিঙ্কির কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে না। পিঙ্কিও এখন ওর মেয়ের মতনই। আর পিঙ্কিকেও প্রায় রূপসার এতটাই ভালো বন্ধু ছিল, প্রায় পিঙ্কি আর রূপসা একসাথেই ওইখানে গিয়ে নাইট স্টে করতো, পড়াশোনা করতো, যাই হোক। তো এবারে পিঙ্কিকে ওর মা সবকিছু বলে যে দেখো পিঙ্কি, অ্যাকচুয়ালি ওর বাবা মারা যায়, এবং ঘটনাটা এখান থেকে শুরু। বলে ক্লাস 9-এ যখন রূপসার বাবা মারা যায়, একটা অপঘাতে মৃত্যু হয়। তো রূপসার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করতো, এবং ওই ফ্যাক্টরিতে নানা রকম মজদুর ছিল, ওর মধ্যে রূপসার বাবাও একটা মজদুরই ছিল। যা টাকা পেতো দিনের শেষে, মানে ওদেরকে দিনের দিনই টাকা দিয়ে দেওয়া হতো, দিনের শেষে যা টাকা পেতো ওই টাকা দিয়ে একটা মদের বোতল কিনতো, ঠিক আছে, কিনে ওটা খেত, খেয়ে দিয়ে বাড়িতে এসে অত্যাচার চালাতো। এবং রূপসার যে মা আছে, উনি অ্যাকচুয়ালি দর্জির কাজ করে, উনিও কাজ করে নিজের মেয়েকে পড়াশোনা করায়। তো এবার ওর বাবা মদ খেয়ে এসে এরকম তোলপাড় করতো বাড়িতে, রূপসার সাথেও রূপসার মায়ের সাথেও। তো এই জিনিসটা হতে থাকে, ওর বাবা এই জিনিসগুলো করতো। একদিন কি হয় যে রূপসার বাবা এরকম ড্রাঙ্ক করে আসছিল, যখন রূপসা 9-এ পড়তো, রাস্তা দিয়ে আসছিল, তো একটা বাস অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়। তো বাস অ্যাক্সিডেন্টটা হয়েছিল তোমার কলকাতার একখানা সাইডে হয়েছিল, ওকে, ওখান থেকে ফিরছিল আর কি। আর তখন রাত্রিরের বেলা ছিল, রাত্রিবেলা যেহেতু গাড়ি ঘোড়া অনেক স্পিডে যায়, তো ওই সময় তো স্পট ডেড হওয়ার কারণে উনি আর ফিরতে পারিনি বাড়ি। তো এবারে এই জিনিসগুলো হওয়ার পরে রূপসার মা তখন অনেক কাউকে ফোন টোন করে যে আমাদেরকে বাঁচা, ঠিক আছে, এখন ওর বাবাও নেই, এখন আমরা 2 মেয়ে একা, ঠিক আছে, বাড়িতে আমার একটাই মেয়ে আর আমি। তো ওদের এরিয়াটাও ভালো ছিল না, একটু ভয় পেতে শুরু করে। তো একদিন রূপসা বাথরুমে যায়, এবং বাথরুমে যাওয়ার পর ও মুখ ধুচ্ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, মুখ ধুচ্ছিল। মুখ ধোয়ার সময় আয়নার সামনেই দাঁড়িয়েছিল, আয়নার সামনে দাঁড়িয়ে যখন ও মুখ ধোয়, তখন ও হঠাৎ করে যখন মুখটা তোলে, তো ওর যেন মনে হয় যে ওই যে বাথরুমের যে দরজাটা আছে, আয়না দিয়ে ডাইরেক্ট ওই দরজাটা দেখা যায়। তো ওর মনে হয় ওই দরজার পাশ থেকে কেউ একজন ক্রস করলো, মানে দরজার সামনে দিয়ে। এইটা যখন রূপসা দেখতে পেলো, রূপসা ভাবলো ওর মা, ঠিক আছে, স্বাভাবিক কথা। আর তখন এই জিনিসটা ভেবে রূপসা আবার মুখ টুক ধুয়ে ওই সময় বাড়ি মানে রুমে চলে গেল। এটা রূপসার সাথে হওয়া প্রথম একখানা ইনসিডেন্ট, কিন্তু রূপসা এই জিনিসটাকে ইগনোরই করে দিয়েছে, ঠিক আছে। ও তখন এসে আর রাত্রিবেলা ফেস ওয়াশ করে রাত্রিরে এসে শুয়ে পড়েছে। তো পরের দিন সকালবেলা রূপসা উঠে স্কুলে চলে যায়, স্কুল থেকে ও বাড়ি ফেরে বিকেলের দিকে, এবং বিকেলের দিকে ওর মা তো দর্জির কাজ করতো, তো ওর মা অনেক কটা শাড়ি নিয়ে বসেছিল, ঠিক আছে, পাড়ার মহিলাদের শাড়ি। তো ওর মাকে এসে বলে, মা এরকম এরকম ব্যাপার, আমার আর পড়াশোনায় মন যাচ্ছে না, আমার আর কিছু করতে ভালো লাগছে না, একটা ইরিটেশন রূপসার মধ্যে আসা স্টার্ট হয়েছে। মানে এখানে হয় না শর্ট টেম্পার্ড, একটুতেই রেগে যাচ্ছে রূপসা, ঠিক আছে, একটুতেই খেপে যাচ্ছে বা একটুতেই ভেঙে পড়ছে, এই ধরনের জিনিসগুলো রূপসার মধ্যে হতে শুরু করলো। বা ছোট ছোট জিনিসে ওর মাকেও ভুল বুঝে ফেলছে, ঠিক আছে, ক্যারেক্টারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। যতটা হাসি খেলাওয়ালা রূপসা ছিল, ওই হাসি খেলাওয়ালা রূপসা আর কিন্তু নেই। এইবারে একটা সময় ওদের বাড়িতে ওর মা প্রত্যেক বছর পুজো করতো, তার কিছুদিন পরেই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কালী পুজো, ওদের বাড়িতে ওর মা করতো ছোট করে। তো কালী পুজোটা করেছে, কালী পুজোটা করার সময় রূপসাকে সামনে বসেওছে রূপসা, কোনো প্রবলেম নেই। সবকিছু হয়ে যাওয়ার পর ও ওর মাকে বলছে আমি মাংস খাবো, আমাকে মাংস দাও। ওর মা বলছে মাংস খাবি মানে, পুজোর দিনকে তুই মাংস খাবি? মানে পুজোতে ও বসে আছে আর বলছে মাংস খাবো, আমাকে মাংস দাও, ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে মাংস দাও। বলছে কি বলছিস? তখন বলছে কালী পুজো চলছে আর তুমি মাংস দেবে না? আমি মদের সাথে মাংস খাবো, আমাকে দাও, খেতে দাও, আমি অনেক দিন ধরে তরপাচ্ছি, আমাকে খেতে দাও। এবার তখন ওর মা বলছে কি বলছিস? আমি এখনো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে ব্যাপারগুলো, ঠিক আছে, তুই মেয়ে হয়ে এইসব কথাবার্তা তোর মুখে মানায়? সভ্যভদ্র কথা বল। বলছে আমি মাংস খাবো, আমাকে দাও। একই কথা কন্টিনিউয়াসলি ওর মাকে কনভিন্স করতে থাকে আমাকে মাংস দাও। ওর
মা বারবার মানা করে, ওই রূপসাকে বকতে শুরু করে ওর মা। তখন রূপসার চোখগুলো না অনেক বড় বড় হয়ে যায়, না একদম বড় বড় করে তাকায় না ওর মায়ের দিকে, মানে ওইভাবে। তখন এবার রূপসার মা আরো খেপে যায়, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, চোখ রাঙাচ্ছিস আমাকে। এইটা দেখে রূপসার মা কি করে, পাশে একটা জুতো ছিল, ওই জুতোটা নিয়ে রূপসাকে মুখে মারে। রূপসার মুখে যখন ওই জুতোটা পড়ে, রূপসা ওখানে সঙ্গে সঙ্গে পড়ে অজ্ঞান হয়ে যায়, সঙ্গে সঙ্গে পড়ে। এই জিনিসটা দেখে ওর মা একটু অবাক, কি ব্যাপার, জুতো মারলাম মানে একখানা হয় না প্লাস্টিকের জুতো, চামড়ার জুতোও না যে শক্তপোক্ত। তখন এবার রূপসাকে ওর মা তোলে আর দেখে যে রূপসার গায়ে জ্বর, প্রচন্ড পরিমাণে জ্বর। তখন ওর মা জলপট্টি ফলপট্টি দেয়, ঠিক আছে। এবার যেহেতু গরিবী অবস্থা, খুব টাকা পয়সা তো সেরকম নেই যে ওষুধ কিনে আনবে, তবু ওর মা যা কামাতো ওই টাকা দিয়েই কোনোভাবে ওষুধ ফষুধ কিনে আনে, টুকটাক যে ওষুধগুলো হয় ওগুলো এনে রূপসাকে খাওয়ানো হয়। কিন্তু রূপসা কিন্তু আর সারছে না, রূপসার কিন্তু জ্বরটা একইভাবে রয়ে গেছে। এবারে রূপসার মা অতটা বেশি এই জিনিসগুলো নিয়ে ফোকাস করেনি, কিন্তু রাত্রিবেলার দিকে রূপসা আবার ঘুম থেকে উঠে নর্মাল হয়ে যায়, একদম জ্বর ফর আছে ওর শরীরে কিন্তু বিভৎস জ্বর। তার মধ্যে উঠে বলে আমাকে মাংস দে। ওর মাকে তুই তাকারি করে বলছে আমাকে মাংস দে। ওর মা বলছে কি বলছিস, তুই মাংস খাবি, তুই কি যাতা বকছিস, তুই জানিস না আমাদের বাড়িতে পুজো হলে আমরা মাংস খাই না। বলছে ঠিক আছে মাংস দিবি না তো, আমি মাংসর দরকার নেই, তুই মদ দে, আমার শুধু মদ দে, আমি মাংসর জোগাড় করে নেবো। এই কথাটা ওর মাকে আবার বলে। এবার ওর মা এবারে ব্যাপারটাকে না একটু অন্য চোখে নিতে শুরু করেছে, কারণ কি রূপসা আগাগোড়াই এখানে ভদ্রসভ্য মেয়ে, ওই ইয়ার্কি মারলে একবার কি দুবার মারবে, কিন্তু ওর এত জ্বর হয়ে গেল, তারপরে জ্বর থেকে উঠে ও আবার এরকম ধরনের ব্যবহার শুরু করেছে। মায়ের ব্যাপারটা একদমই গড়বড়ে লাগলো। ওর মা কি করলো, পটাপট একখানা জায়গায় ফোন করলো মায়ের বাপের বাড়িতে, যে দেখুন রূপসা এরকম এরকম বলছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে, আর মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে। কিন্তু রূপসা অলরেডি পজেসড হয়ে গেছে, এবং কে পজেসড করেছে আপনারা আশা করছি কিছুটা হলেও রেকগনাইজ করতে পারছেন। এখানে একটা জিনিস স্পষ্ট যে রূপসা অলরেডি পজেস হয়ে গেছে, আর আমার মনে হয় কিছুটা আমরা আন্দাজ করতে পারছি যে কার দ্বারা এই রূপসা পজেস হয়েছে। এবার অর্গদীপ আরো কন্টিনিউ করবে। এইবারে তো রূপসার তো মামার বাড়িতে ফোন করা হয় ওর মায়ের তরফ থেকে। ওর মা বলে যে এরকম রূপসা এরকম ধরনের ব্যবহার করছে। তো ওর মামা যারা ছিল, রূপসার যারা মামা ছিল, তারা ওখান থেকে চলে আসে, ডাইরেক্ট রূপসাদের বাড়িতে চলে আসে, জানে যে ওর এমনি বোন আর এরা খুব বাজে অবস্থায় রয়েছে। তখন ওরা এসে দেখে হ্যাঁ রূপসার তুমুল জ্বর, রূপসার জ্বরের মধ্যেও বলছে মদ দে, আমাকে মদ দে, কাউকে ছাড়বো না, চিবিয়ে খেয়ে নেবো, মাংস দিবি না, মাংস বের করে খেয়ে নেবো, খুব বাজে বাজে ধরনের কথা। এবং ধীরে ধীরে রূপসা ওটা স্ল্যাং এ পরিণত হয়, আর এতটা বিচ্ছিরি বিচ্ছিরি গালাগাল দিচ্ছে যে গালাগালিগুলো ওর মামারা শুনে একদম ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা টোটালি একটা প্রবলেমেটিক ব্যাপার। তো তখন ওর মামার একটা চেনা জানা তান্ত্রিক ছিল, ওই তান্ত্রিকটাকে ফোন করে। তো ওই ওঝাটা যখন আসে রূপসাদের বাড়িতে আসে, রূপসাদের বাড়িতে এসে বেসিক্যালি রূপসাকে দেখে বলে যে এর মধ্যে এই বাড়িরই একজন লোক আছে, এবং ওর এটা পৈতৃক ভিটে, ও এই ভিটে ছাড়া কিন্তু কোথাও যাবে না, ঠিক আছে। রূপসাকে যদি বাঁচানো হয়, রূপসাকে আমি এখনের জন্য ওর মধ্যে থেকে আত্মাটাকে বের করে দিতে পারি, বের করে দেওয়ার পর রূপসাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে হবে। মানে এটা ওর মাকে বলে, রূপসার মাকে বলে আপনি ওনাকে নিয়ে এখান থেকে চলে যাবেন, আর এই বাড়ির যে যিনি এই ভিটের মালিক উনি এখানেই থেকে যাবেন। ওনাকে এখান থেকে বের করা, বড় থেকে বড় তান্ত্রিকও যদি থাকে বা ওঝাও যদি থাকে, কারোর পক্ষে এটা সম্ভব নয়। তো ওর মা বোঝে, ওর মা বললো ঠিক আছে আমি যেখানে হোক আমি আমার মেয়েকে নিয়ে ঠিক চলে যাব। তো তখন ওই যে ওঝাটা ছিল উনি কি করে, তাবিজ, ঠিক আছে, ওনাদের তো তাবিজ হয়, তোমরা যদি মাদুলির মধ্যে করেও এটা হাতে পরে নিতে পারো তাও অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু তাবিজটা আপাতত তোমাদের নিতেই হবে, দুজনকেই, মা মেয়ে যারা এই ছাদের তলায় ছিলে দুজনকেই নিতে হবে, ঠিক আছে। তো তখন ওই তাবিজটা দেয় এবং তাবিজটা মাদুলির মধ্যে করেই দুজনকে পরিয়ে দেয়। মাদুলির মধ্যে করে পরিয়ে দেওয়ার পরে রূপসার সত্যি বলতে তারপর থেকে কোনো জ্বর কিচ্ছু ছিল না, মানে জ্বরও ছিল না, বাইরে চলে এসছে, কিন্তু রূপসার কিছু মনেও ছিল না, ঠিক আছে, কি হয়েছে সেটা মনে ছিল না। এবং রূপসা বলে ওই দিনকে তো রাত্রিরে ঘুমিয়ে পড়ে এরা, ঠিক আছে। পরের দিন সকালবেলা উঠে রূপসা জিজ্ঞেসও করে যে এগুলো কি, ঠিক আছে, আমার হাতে এটা কি, আমার এই হাতে এগুলো কি, মাদুলি এগুলো কি পরিয়েছো তুমি, আমার হাত ভারী লাগছে, খুব অস্বস্তি হচ্ছে। আর রূপসার মধ্যে ওই ইরিটেশন ভাবটাও চলে গেছিল, ওই রাগ ভাবটাও চলে গেছিল, ঠিক আছে, কষ্ট যেটা পেতো রূপসা এমনি নর্মালি কিছু হলেই ওই জিনিসটাও চলে গেছিল।
নর্মাল যেমন আগে ছিল রূপসা ওরকম হয়ে গেছিল। তখন ওর মা বলে যে শোন, আমি তোকে পরে সব বলবো, সবকিছু প্যাক ট্যাক করে রেখেই ছিল ওর মা। রূপসাকে নিয়ে ওই দিনকে বেরিয়ে যায়, মানে ওই বাড়ি থেকে ওরা চলে যায়, এবং চলে গিয়ে ওরা এখন যেখানে থাকে ওটা একটা গ্রাম, ঠিক আছে, আর ওটা হচ্ছে রূপসার মামার বাড়ি। ওই ওর মামাদের সাথেই আর কি চলে যায়। ওটা অনেক দূর, কলকাতা থেকে টোটালি অনেক দূর। আর রূপসাদের বাড়িটা বেসিক্যালি আমি যেটা বললাম শ্রীরামপুরে ছিল, তো প্রায় অনেকটা দূর ডিস্টেন্স। তো এখন রূপসারা ঠিক আছে, বাট ওই বাড়িটাতে আমি পার্টিকুলার লোকেশন তো এখন জানি না কি সিচুয়েশন আছে। রূপসা আর ওর মা এখন সেফ আছে, টোটালি সেফ। আর ওই বাড়িতে লাস্টবার যখন পিঙ্কি ভিজিট করেছিল তো এরকম একটা জিনিস হয়েছিল। এই ছিল আজ যে ঘটনা। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু এখানে অর্ঘদীপ একটা জিনিস শেয়ার করেনি, সেটা হলো গিয়ে রূপসাকে যে পজেস করেছিল সে আসলে কে। তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। রূপসাকে পজেস করার যে লোক ও আর কেউ না, ওর নিজের বাবা। ওর নিজের বাবা বেঁচে থাকতে ওর মায়ের উপরে অত্যাচার করেছিল, কিন্তু সব জিনিসের একটা এন্ড হয়, যেটা এখানেও হলো। রূপসা খুব এখন নিজের লাইফটা খুব ইজিলি আর খুব ভালোভাবেই কাটাচ্ছে। আমরা ওর খবর অতটা বেশি ভালো জানি না, কিন্তু এই ঘটনাটা আমিও শুনেছি, কিন্তু এতটা ডিটেলস আমি জানতাম না। আমি শুধু জানতাম যে ও পজেস হয়েছে আর ওর বাবার দ্বারা হয়েছে, আর সে এখন অন্য একটা জায়গায় শিফট করে গেছে। কিন্তু আজকে ঘটনাটা অর্ঘদীপ বললো বলে আমারও ক্লিয়ার হলো। আপনারাও চাইলে নিজেদের ঘটনাগুলো আমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারো নিচে দেওয়া মেলে। ধন্যবাদ।